আমি এখন যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে তাপ সম্বন্ধে। তাপ বলতে তাপের আসল সংজ্ঞা, অর্থাৎ অনেকে হয়তো তাপ কাকে বলে সেটা জানে বা তাপের সম্বন্ধে অঙ্ক করতে পারে, তাপ সম্বন্ধে অনেক কিছুই জানে, কিন্তু বাস্তব তাপটা কী জিনিস বাস্তব সেটা কিন্তু অনেকেই বোঝে না। তো যারা বাস্তবটা জানতে চায়, অর্থাৎ যারা ফিজিক্স নিয়ে পড়তে চায় বা তাপ সম্বন্ধে ভালোভাবে জানতে চায় যে তাপ জিনিসটা আসলে কী জিনিস, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা ভালো করে উদাহরণ দিয়ে অনেক ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে, তবেই এটা বাস্তবটা বুঝতে পারবে। তবে ধৈর্য ধরে দেখতে হবে, আর ধৈর্য ধরে না দেখলে বুঝতে পারবে না। তাহলে তাপটা কি? তাপটা হচ্ছে আসলে কোনো পদার্থের অণুগুলোর গতিশক্তি। তো এই যে মহাবিশ্ব, এই যে পৃথিবীর সমস্ত পদার্থই কিন্তু অণু দিয়ে তৈরি, অণু বা পরমাণু দিয়ে। আর এই অণু বা পরমাণু এগুলো হচ্ছে সবই গতিশীল। তাহলে এদের গতিশীলতাটাই হচ্ছে তাপ শক্তির প্রকাশ। অর্থাৎ কোনো পদার্থের অণুগুলো কত গতিশীল সেটাই হচ্ছে তার উষ্ণতা। অর্থাৎ যে পদার্থটা যত বেশি গরম তার অণুগুলো তত বেশি গতিশীল, আর যে পদার্থের অণুগুলো ঠান্ডা এবং তারা হচ্ছে কম গতিশীল। যেমন ধরো পদার্থের কটা অবস্থা? তিনটা অবস্থা। একটা হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল, আর হচ্ছে গ্যাসীয়। তাহলে এই তিনটা অবস্থা, তাহলে এই তিনটা অবস্থার কারণটা কি? এই তিনটা অবস্থার কারণটা হচ্ছে তাপ শক্তিটাই হচ্ছে এই তিনটা অবস্থায় থাকার কারণ। যেমন ধরো কঠিন পদার্থের অণুগুলো পাশাপাশি থাকে, তাই তাদের মধ্যে যে একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে আন্তরাণবিক বন্ধন। এই বলটা কিন্তু বেশি থাকার জন্য এই কঠিন পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট আছে। এবার এই কঠিন পদার্থটাকে যদি তাপ দেওয়া যায় তাহলে কী হচ্ছে, তার অণুগুলো বেশি ছুটাছুটি করবে এবং বেশি গতিশীল হবে এবং পরস্পর থেকে দূরে সরে যাবে, এবং তাদের মধ্যে যে আন্তরাণবিক বন্ধন, অর্থাৎ একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে বন্ধন, সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এবং দুর্বল হতে হতে যখন পদার্থটা গলে তরলে পরিণত হয়, তখন কিন্তু তাদের আর নির্দিষ্ট আকার আকৃতি থাকে না, শুধুমাত্র আয়তনটা নির্দিষ্ট থাকে। তাহলে তখন সেটা তরলে পরিণত হয়। তখন কঠিন থেকে তরল হওয়ার সময় যে তাপশক্তিটা প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে লিন তাপ। সেটা কিন্তু থার্মোমিটারে ধরা পড়ে না, অর্থাৎ সেই তাপটা পদার্থটা পুরোপুরি কঠিন থেকে তরলে পরিণত হতে কাজে লাগে। অর্থাৎ এদের যে আন্তরাণবিক বন্ধনটা কঠিন অবস্থায় ছিল, সেই বন্ধনটাকে ভেঙে সেই বন্ধনটা দুর্বল করে দেয়, দুর্বল করে তরল অবস্থায় পাঠিয়ে দেয়, মানে তরল অবস্থায় পরিণত করে দেয়। অর্থাৎ অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায় এবং সেটা দুর্বল হয়ে যায়। তাহলে পদার্থের অণুগুলো একটার পাশে একটা থাকে ঠিকই, কিন্তু একটার সঙ্গে আরেকটা সঙ্গবদ্ধভাবে থাকে না, ফলে তার নির্দিষ্ট কোনো আকার থাকে না, তখন সেটা তরল পদার্থে পরিণত হয়। তাহলে লিন তাপটা কী কাজ করে? লিন তাপটা পদার্থটাকে কঠিন থেকে তরল হতে সাহায্য করে। তারপরে আসো আবার যদি তাপ দিই তখন কী হয়? তখন তাদের অণুগুলোর গতিশক্তি আরও বেড়ে যায়, অর্থাৎ তারা পরস্পর থেকে আরও বেশি ছোটাছুটি করে, এবং তাহলে তরল থেকে যখন গ্যাসে পরিণত হয় তখন আরেকটা লিন তাপ প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। সেই লিন তাপটা কী কাজে লাগে? সেই লিন তাপটা তার তরল থেকে কঠিন হতে সাহায্য করে। তাহলে কী হচ্ছে, তখন অণুগুলো আরও বেশি ছুটাছুটি করে এবং তাদের যে আন্তরাণবিক বন্ধন সেটা আরও দুর্বল হয়ে যায় এবং পরস্পর থেকে দূরে সরে যায়, এবং তাদের বন্ধনটা কমে যাওয়ার জন্য তাদের আর নির্দিষ্ট আয়তনও থাকে না। তখন তার আকার আয়তন এবং কোনোটাই নির্দিষ্ট থাকে না, তখন সে যে কোনো দিকে তারা ছুটোছুটি করতে থাকে, তখন সেটা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তাহলে এই তাপ শক্তির প্রভাবেই এই পদার্থের অণুগুলোর এই বিভিন্ন অবস্থায় থাকে। তখন কী হয়, এই গ্যাসীয় পদার্থগুলো এলোমেলোভাবে অণুগুলো ছড়িয়ে থাকে। তারপরে এবার ধরো যদি আমরা এখান থেকে তাপ নিষ্কাশন করি গ্যাস থেকে, তাহলে কী হবে, গ্যাসটা এর অণুগুলোর যে গতিশক্তিটা সেটা ক্রমশ কমে যাবে, এবং কঠিন থেকে গ্যাস থেকে তরল হওয়ার সময় তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, যে বন্ধনটা তোমার তাদের নির্দিষ্ট আয়তন থাকবে কিন্তু আকার থাকবে না। ঠিক একইভাবে তরল থেকে কঠিন হওয়ার সময় তাপ নিষ্কাশন করলে
তখন আর একটা লিন তাপ বের করতে হয়, তখন সেটা তরল থেকে কঠিন হয়, তখন তারা এত কাছাকাছি চলে আসে যে তারা পরস্পরের ঠিক একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে, ফলে কী হচ্ছে, তার নির্দিষ্ট আকৃতি থাকে। তাহলে তাপ তাহলে আসলে কি? তাপ হচ্ছে এই পদার্থটার ভিতরের অণুগুলোর গতিশীলতাটাই হচ্ছে তাপ। তারপর বাকি তো তোমরা জানোই যে তাপ কোনো বস্তুতে কতটা তাপ থাকে সেটা পরিমাপ করার জন্য আমরা বের করি এম এস টি। তাহলে এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, টি হচ্ছে উষ্ণতা। এগুলোর সম্বন্ধে আলাদা আলাদা করে বুঝতে হবে, এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। এগুলো যদি আমি এখন বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা যদি এগুলোর সম্বন্ধেও জানতে চাও তাহলে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আমি এগুলোর সম্বন্ধে ডিটেলসে আবার জানিয়ে দেবো। এবং তাপের সম্বন্ধে যদি তোমরা আরও অঙ্ক সম্বন্ধে জানতে চাও, যে এই তাপের বিষয়ে যে অঙ্কগুলো আছে, তাহলে সেগুলোর সম্বন্ধে আমি আলাদা করে ভিডিও দেব। তাহলে এটুকুই থাকলো যে তাপের বাস্তবতা কি। তাপের বাস্তবতা হচ্ছে অণুগুলোর ভিতরে গতিশীলতা বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে তাপ শক্তি। তাহলে কি আমরা সাধারণ তাপের সঙ্গে কি জানি, যে গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় সেটা, আর বর্জন করলে শীতল হয়। আসলে কি হয়, গ্রহণ করার ফলে বস্তুগুলো অণুগুলোর পরস্পর থেকে গতিশীলতাটা বেড়ে যায়, আর ঠান্ডা হলে গতিশীলতাটা কমে যায়। আর একটা বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাতে চাই, যে আমরা যখন কোনো বস্তুতে হাত দিই তখন যদি আমাদের ঠান্ডা লাগে, তাহলে বুঝতে হবে যে আমাদের থেকে আমাদের হাতের অণুগুলোর গতিশক্তি বেশি, এবং মানে বেশি গতিশীল, আর যেখানে ঠান্ডা লাগছে সেই বস্তুটার অণুগুলো কম গতিশীল। আবার যদি আমাদের কোনো বস্তু গরম লাগে, তাহলে মনে করবে যে আমাদের হাতের থেকে ওই পদার্থের অণুগুলো বেশি গতিশীল। আমরা যখন কোনো গরম ছ্যাঁক খাই, অর্থাৎ আমাদের হঠাৎ করে যখন গরমের মধ্যে টাচ করলে যখন আমাদের আঘাত লাগে, এটা কেমন করে লাগে, যে আমাদের অণুগুলো কম গতিশীল, হাতের অণুগুলো, আর ওই গরম পদার্থটার অণুগুলো প্রচণ্ড হারে গতিশীল। যেহেতু ওটা খুব গরম, তখন কী হয়েছে, এই যে কম গতিশীল এবং বেশি গতিশীল পরস্পর পাশাপাশি আসার জন্য তাদের মধ্যে একটা সংঘাত হয়, তাই আমাদের প্রচণ্ড বেগে আঘাত লাগে। অর্থাৎ আমাদের হাতের অণুগুলো তাদের সঙ্গে গতিশীল হতে চায়, যেহেতু পরস্পর সংস্পর্শে আসে, এই জন্য আমাদের প্রচণ্ড আঘাত লাগে। এটাই হচ্ছে ছ্যাঁক খাওয়া। তো আজকে এইটুকুই রাখছি। পরবর্তীতে তোমাদের তাপ সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবে, তাহলে আমি আর একটা ভিডিও দেবো।